স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত এবং নির্দেশদাতা সবারই বিচার করা হবে। আইন উপদেষ্টা জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত দল কাজ করবে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিছু মন্ত্রীর নাম দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযুদ্ধের ভাবমূর্তি সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। বুধবার সকাল 10টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় মুক্তিযুদ্ধের বিষয়টি প্রধান হয়ে আসায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েন। এছাড়া তিনি আরও বলেন, এটা সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদের চিত্রায়িত করে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে কাজ করার কথা জানান এই উপদেষ্টা। আন্তর্জাতিকভাবে এটা মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটের মধ্যে পড়ছে। এটা একটা সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে চিত্রিত করছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মতামত নিয়েই আমাদের এই সামনের দিনে আমরা এগিয়ে যাব, তবে সংস্কার হবে। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অপসারণের দাবি জানিয়েছেন সংসদের নির্যাতিত কর্মচারীরা। একই সাথে সংসদের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন তারা। বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে কর্মসূচি পালনকালে তারা এসব কথা বলেন। নির্যাতিত কর্মচারীরা জানান, বিগত সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ সময় তাদের কোনো পদোন্নতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। চাকরিচ্যুত কর্মচারীদের পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে তারা জানান, যথাযথ পদোন্নতি দিয়ে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হোক। কোটা আন্দোলনে নিহতদের স্বজনরা মানববন্ধন করেছেন, যাতে তুলে ধরা হয়েছে 7 দফা দাবি। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন থেকে দেশব্যাপী গণহত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয়। বলা হয়, অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে হবে। একই সঙ্গে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান সহ সামরিক ও বেসামরিক প্রশাসনের অনেকেই এই গণহত্যায় জড়িত উল্লেখ করে তাদেরকেও শাস্তির জোর দাবি জানান স্বজনরা। কোটা আন্দোলনে শহীদদের পূর্ণাঙ্গ তালিকার পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও ওঠে মানববন্ধন থেকে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া 35টি আগ্নেয়াস্ত্র এবং 275 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব 7। মঙ্গলবার পর্যন্ত স্থানীয় জনগণের কাছ থেকে এবং অন্যান্য উৎস থেকে সব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক শরীফুল আলম জানান, গত 5 আগস্ট ছাত্র জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা চট্টগ্রাম মহানগর পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। পরে থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলা বারুদ এবং সরঞ্জামাদি উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এতে সাধারণ নাগরিকরা সাড়া দেন। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ হলের বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ হলের ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষগুলোতে তল্লাশি চালায় সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ নিয়ন্ত্রিত তাজউদ্দিন আহমেদ হল থেকে লোহার রড, রামদা, সামুরাই, হকি স্টিক, চেন স্টিক, ছুরি, বাঁশের লাঠি ও মাদক উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রলীগ নিয়ন্ত্রিত হলগুলো থেকে আরও বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া যাবে বলেও ধারণা বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন স্পটে দিনরাত পালাক্রমে দায়িত্ব পালন করছে তারা। শিক্ষার্থীরা বলছেন, দেশ সংস্কারের চেষ্টায় তাদের এই উদ্যোগ, এতে খুশি সাধারণ মানুষও। চট্টগ্রাম নগরীতে পুলিশ সদস্যের অনুপস্থিতি ও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর সংকটে সড়কের ট্রাফিক ব্যবস্থা এবং আবর্জনা পরিষ্কারে জটিলতা দেখা দিলে সংকট নিরসনের কাজ শুরু করে শিক্ষার্থীরা। সোমবার থেকে নগরী সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। তবে পুলিশের পাশাপাশি বিভিন্ন মোড়ে দিনরাত পালাক্রমে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। ঝাড়ু হাতে সড়কের ময়লা আবর্জনা পরিষ্কারে কোনো দ্বিধা নেই তাদের। অনেক বেশি ভালো লাগতেছে, অনেক আনন্দের সহিত এই কাজগুলো করতেছে। আলহামদুলিল্লাহ আমরা দেশকে আরেকটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে সবার। আমরা চাই এই মেসেজটা যাতে পরবর্তী প্রজন্ম ওরাও যাতে এখান থেকে সবসময় শিক্ষা নিতে পারতে যে সবসময় আমরা কখনো অন্যায় সহ্য করব না। তো সে অন্যায়ের প্রতিরোধ করার জন্য সবাইকে আমরা অনেকগুলো মেসেজের মাধ্যমে দেওয়ালে আঁকাআঁকি করছি। সরকার যখন ছিল তখন তো আমরা এগুলো করতে পারতাম না, প্রত্যেকটা দেওয়ালেই পোস্টার ছিল। আমাদের স্বৈরাচারী শাসন যখন চলে গেছে আমরা আমাদের মতো সব কিছু পুরো বাংলাদেশ সাজাচ্ছি আমাদের মতো, কারণ তরুণরাই তো বাংলাদেশ চালাবে। সবাই নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করতেছে, কেউ ময়লা সবাই পরিষ্কার করতেছে, আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছি, নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করতেছি। তো আমাদের এই ট্রাফিক কাজটা করে ভালো লাগতেছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। আমার প্রত্যাশা হচ্ছে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। যে সরকারে আসুক সবার জন্য এক সমান আইন শৃঙ্খলা যেন থাকে। সুষ্ঠু চিন্তাভাবনা নিয়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে একটা সরকার গঠন করুক, এটাই আমাদের কাম্য। সাধারণ মানুষেরা চায় তারা যেন দ্রব্যমূল্যের দামগুলো একটু কমাতে পারে। দ্রব্যমূল্যের দাম কমলে মানুষের আবার নতুন করে প্রচেষ্টা পেরিয়ে আসবে। বর্তমানে যেভাবে আছে দেশ, আমরা চাবো যে উনি যেহেতু দেশকে আরো ভালো কিছু করতে পারে। সড়কে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কাজে উৎসাহিত করতে খাবার ও পানীয় নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে বলা হয় সংস্কৃতির আঁতুড়ঘর। যেখানে শুধু শিল্প সংস্কৃতির চর্চা হওয়ার কথা, সেখানে 13 বছর ধরে চলেছে সীমাহীন দুর্নীতি, লুটপাট ও নিয়োগ বাণিজ্য। অভিযোগ রয়েছে সবকিছুর মূল হোতা সদ্য সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকী। খোদ শিল্পকলা একাডেমির কর্মকর্তা কর্মচারীরা এসব অভিযোগ করেন। 2011 সালের 10 এপ্রিল শিল্পকলা একাডেমিতে লিয়াকত আলী লাকীর চুক্তিভিত্তিক নিয়োগের পর টানা 6 বার তার মেয়াদ বেড়েছে। এই সময়টাতে সীমাহীন দুর্নীতির অভিযোগ এই অভিনয় শিল্পী ও নির্দেশকের বিরুদ্ধে। লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে সরকারি তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর 2022 সালে জিজ্ঞাসাবাদ করে দুদক। তবে তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সবকিছু উতরে যান তিনি। এমন নিয়ে দুর্নীতি করছে, কোটি টাকা আত্মসাৎ করে নিছে বিভিন্ন বিল বাউচারের মাধ্যমে, যেটা হইলো অডিট আপত্তি আছে। অভিযোগ রয়েছে সদ্য সাবেক শিল্পকলা একাডেমির এই মহাপরিচালকের ইচ্ছার বিরুদ্ধে কেউ কথা বললেই আটকে দেয়া হতো তার বেতন। 70 লক্ষ টাকা অ্যাডভান্স নেওয়ার জন্য বলা হলো, যেটা প্রজেক্টের কাজের জন্য, কিন্তু এটি আমার ডিপার্টমেন্টের কাজ না। তার সাথে আমার দ্বন্দ্বের জায়গা হচ্ছে এটা যে আমি অবৈধভাবে সেই অ্যাডভান্সের টাকাটা নিতে রাজি না হওয়ার। কিন্তু আমাকে যে বদলি করলো, আমাদের যে চাকরি বিধিমালা আছে সেখানে আমাদের বদলির কোনো অপশন নাই। এক রাতে 28 কোটি টাকার ফাইল সাইন হয়েছে এবং সেটা কি আমাদের সচিব ছিলেন না, চুক্তিভিত্তিক পরিচালককে সচিব হিসাবে মনোনয়ন দিয়ে তাকে দিয়ে সাইন করা হয়েছে, যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। সহকর্মীরা আমাদেরকে এসে বলেছেন 10 বছর বেতন পান নাই, মুখ দিয়ে বলে বেতন বন্ধ করে দিয়েছে, কোনো আইনের আওতা না। আমি এখন পর্যন্ত অর্ধেক বেতন পাই। খোঁজ নিয়ে আরও জানা যায়, বদলির নিয়ম না থাকলেও বিভিন্ন জেলা থেকে নিজের পছন্দ মতো ব্যক্তিকে ঢাকায় নিয়ে আসতেন লিয়াকত আলী লাকী। এই যে পদগুলি ঢাকার পদ, জেলার পদ, সে তার সুবিধা মতো একটা চেইন তৈরি করেছে। একজনকে ফাঁসিয়ে দিয়ে, যেমন আমার কর্মচারী ইউনিয়নের সেক্রেটারি অন্যায়ভাবে ঢাকার বাইরে দেওয়া হয়েছে, যার তার পদ ঢাকার বাইরে নেই। নিজে মঞ্চের শিল্পী হলেও লাকী সমালোচিত হন থিয়েটার কর্মীদের সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনে জটিলতার জন্য। তাই লাকীর বিরুদ্ধে ওঠা সব দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের তদন্ত করে দ্রুত তাকে বিচারের আওতায় আনার দাবি তুলেছেন বিক্ষুব্ধ থিয়েটার কর্মীরা। এর আগে তোপের মুখে গত সোমবার শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ান লিয়াকত আলী লাকী।
জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগ হাস্যকর বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এই তথ্য জানান। এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা। আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছি এবং আমরা ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের সত্যতা আরও শক্তিশালী করার জন্য অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সঙ্গে। মিয়ানমারের সেনাবাহিনীর মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের তদন্তকারীরা। মঙ্গলবার মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক জাতিসংঘের সংস্থা IIMM এক প্রতিবেদনে জানায়, মিয়ানমারের সামরিক সরকারের অধীনে প্রাতিষ্ঠানিক নির্যাতন, দলবদ্ধ ধর্ষণ ও শিশু যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। সংস্থাটি আরও জানিয়েছে, চলমান সংঘাতের তীব্রতার কারণে গত 6 মাসে 30 লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়েছে। সংস্থাটির প্রধান বলেন, মিয়ানমার জুড়ে ভয়াবহ বর্বরতা ও অমানবিকতার প্রমাণ সংগ্রহ করা হয়েছে। গত 1 বছরে মিয়ানমারে সংঘাতের হার বেড়েছে। খেলার খবর। উয়েফা সুপার কাপে রাতে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ ও ইউরোপা লিগ জয়ী আটালান্টা। পোল্যান্ডের ওয়ার্সতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। ইউরোপিয়ান ফুটবলের মৌসুম শুরুর আগে প্রতি বছর এই প্রতিযোগিতা মাঠে গড়ায়। আগের মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল আর উয়েফা ইউরোপা লিগের বিজয়ী দল মুখোমুখি হয় একে অপরের। 5 বার সুপার কাপ জিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার এই ট্রফি জয়ের রেকর্ড যৌথভাবে ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও এসি মিলান। এই ম্যাচে রিয়াল অভিষেক হতে পারে কিলিয়ান এমবাপ্পের। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে জেনে নিব সংবাদ শিরোনাম। আন্দোলনে হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে, জানালেন আইন উপদেষ্টা। মিয়ানমারে সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধ বাড়ছে, সতর্ক করল জাতিসংঘের তদন্তকারী। উয়েফা সুপার কাপে আজ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আটালান্টা। পোল্যান্ডে খেলা শুরু রাত 1টায়। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ নিউজ আপডেট বিকাল 4টায় দেখার আমন্ত্রণ রইল।